মোবাইলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কোনো দিন দুপুরে ঘুমাতে পাই না। আজ শুক্রবার, সবকিছু ছুটি, তাই ভাবলাম একটু ঘুম যাই। কিন্তু কে যে ফোন দিল, ঘুমের 12টা বাজিয়ে দিল। ঘুম থেকে উঠেই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? সিমি। তুমি? বলো, কি বলবা? কি করছো? ঘুমাচ্ছি। তোর ঘুম ছুটাচ্ছি হারামজাদা। আজ তোর আমার সাথে দেখা করার কথা ছিল না? সরি। রাখ তোর সরি, তোকে আধা ঘন্টা সময় দিলাম। এর মধ্যে যদি ভার্সিটির লেকের পাশে না আসিস তাহলে তোর অবস্থা কি করব আমি নিজেও জানি না। তুমি একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। হুম। সিমি রেগে কলটা কেটে দিল। তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে আর লেকের পাশে যেতে হবে, না হলে বিপদ আছে। আসলে সমবয়সী আর সিনিয়রদের সাথে প্রেম করলে যা হয়, যতক্ষণে ফ্রেশ হচ্ছি ততক্ষণে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি মোহাম্মদ রিফাত আলী, বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা সাধারণ চাকুরিজীবী, মা গৃহিণী। এক কথায় মধ্যবিত্ত পরিবার। আর এতক্ষণ যার সাথে কথা বললাম, মানে যার ঝাড়ি খেলাম, সে হলো সিমি, কোটিপতি বাবার বড় মেয়ে। তার আরেকটা ছোট বোন আছে, ক্লাস 9-এ পড়ে সে। সিমির মা নেই। সিমি আমারও একমাত্র রাগী গার্লফ্রেন্ড, দেখতে যথেষ্ট সুন্দরী। ওর বিবরণ আপনাদের দিব না, না হলে নজর দিতে পারেন। সিমি আর আমি অনার্স 3য় বর্ষে পড়াশোনা করি, মানে আমরা ক্লাসমেট। আমাদের 2 বছরের রিলেশন। দুজন দুজনকে অসম্ভব ভালোবাসি। তবে সিমি মেয়েটা বড্ড রাগী। তার ইচ্ছার বিরুদ্ধে গেলেই জীবন তেজপাতা করে দিবে। আজকে তার সাথে ঘুরতে যাবার কথা ছিল, তবে ঘুমানোর কারণে যেতে পারিনি। ফোনে যা ঝাড়ি দিল, না জানি সামনাসামনি কি করে। তারপরও দেখা করতে যাচ্ছি, না হলে পরবর্তীতে আরো খেপে যাবে। এতক্ষণে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, বাইরে যাব। তখনই কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরিস বাসায়, যুগ জামানা ভালো নয়। ঠিক আছে। তাড়াতাড়ি একটা সিএনজিতে উঠে বসলাম। ভাগ্য ভালো, তাই তাড়াতাড়ি পেয়ে গেছি। না হলে তো এই ঢাকা শহরে একটা ফাঁকা সিএনজির জন্য আধা ঘন্টার বেশি অপেক্ষায় থাকতে হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম কত বাজে। যাহ, ঘড়িটাও নষ্ট হয়ে গেছে। আর তাড়াহুড়োই ফোনটা বাসায় রেখে চলে এসেছি। আমার তো ভাবতেও ভয় লাগছে সিমি আমার কি করবে। কয়েকবার তার কথার বিরুদ্ধে গেছিলাম, তবে প্রতিবাদ স্বরূপ কয়েকটা চর খেতে হয়েছিল। তাও ভালো মেরে ফেলেনি। অনেকক্ষণ থেকে জ্যামে আটকে আছি। এমনিতেই ঢাকায় জ্যাম থাকে, তার উপর আজ শুক্রবার। না, আর দেরি করা যাবে না। সিএনজি থেকে নেমে পড়লাম। মামা, কত টাকা হয়েছে? 80 টাকা দেন। মানিব্যাগ হাতরে 100 টাকা পেলাম। ভাগ্যি সেই টাকাটুকু ছিল, না হলে অপমান হতে হতো। আমি 20 টাকা ফেরত নিয়ে লেকের উদ্দেশ্যে গেলাম। কোনো মতে পৌঁছালাম। ঘেমে শরীর একাকার হয়ে গেছে। সিমি ঘাসের উপর বসে রয়েছে। সিমির কাছে গেলাম। সরি, একটু লেট হয়ে গেল। আসলে অনেক জ্যাম তো, তাই। রেসপন্সিবিলিটি বলে কি কি আছে তোমার মধ্যে? সরি তো। রাখ তোর সরি। আর হবে না এমন। তোর ফোন কোথায়? তাড়াহুড়োই বাসায় ফেলে চলে এসেছি। তা ঘড়িতে টাইম দেখেন কয়টা বাজে? আমি ঘড়ির দিকে তাকালাম। কি বলবো সিমিকে, ঘড়ি তো নষ্ট। জানি না। ঘড়ি দেখতে জানেন না? না মানে ঘড়ি নষ্ট। ও, বসো এখানে। না থাক, আমি ঘেমে আছি, তোমার শরীরে ঘাম লেগে যাবে। সিমি কিছু বলল না। ব্যাগ থেকে টিস্যু বের করলো। সিমি উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে সরাতে পারছি না। সিমি আমাকে ছেড়ে দিয়ে আমার মুখের ঘামটুকু আর ঘাড় আর গলার ঘামটুকু মুছে দিল। তোমার সব কিছুই আমার প্রিয়। চলো বসো। হুম। সিমি আমার কাঁধে মাথা দিয়ে আছে। অনেকক্ষণ গল্প করার পর চলো একটু মার্কেটে যাব। হুম, চলো। মার্কেটে আসার পর মামা এই ঘড়িটা দেন। মাথা নিচু করে আছি, কারণ ঘড়িটা আমার জন্য কিনছে। সিমি ভালো করেই জানে আমাদের অবস্থা। বাবা যা আয় করে তা দিয়ে সংসার আর আমার পড়াশোনা চলে। সিমি আমাকে প্রায় গিফট দেয়, রেস্টুরেন্টে ভালো খাবার খাওয়ায়। এমনকি আমি যে ফোন ব্যবহার করি সেটাও সিমির দেওয়া। আমি কয়েকটা টিউশনি করতাম, যার কারণে সিমিকে ঠিক মতো সময় দিতে পারতাম না। তাই সে আমাকে তার বোনের টিচার হিসেবে রেখেছে। ভালোই বেতন দেয়, তবে মাসের শেষের দিকে। তাই আমার কাছে টাকা নেই। আমি বুঝি না সিমি আমাকে ভালোবাসে নাকি করুণা করে। আমাদের মতো মানুষদের তো কেউ করুণাও করে না। মার্কেট থেকে বের হলাম। আমাকে এত করুণার কি আছে? মানে? এত খরচ কেন করো আমার পিছনে? আমার সামর্থ্য নেই তাই? একটা চট দিব কানের নিচে। ভালোবাসি তাই দিই। হুম। সিমি আমাকে শপিং ব্যাগটা দিল, সাথে হাতের মুঠোয় কসকসে 500 টাকার নোট দিল। আমি স্পষ্ট সিমির চোখে পানি দেখতে পাচ্ছি। হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। কাল ভার্সিটি আসবে? হুম, তুমি? কাল একটু কাজ আছে, তাই আসতে পারবো না। নোটটা দিও। আচ্ছা। আচ্ছা চাই, বাসায় পৌঁছে কল দিও। ওকে।
সিমি চলে গেল, আমিও চলে এলাম। সিমিকে জানিয়ে দিলাম এসেছি, না হলে চিন্তা করবে ভার্সিটিতে ক্যাম্পাসে বসে আছি, আজ সিমি আসবে না, তাই ভালো লাগছে না। হঠাৎ বৃষ্টি এসে জড়িয়ে ধরলো। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো ভালোবাসার কথা বলবো না তোমায়। ঠিক আছে, ছাড়ো। বৃষ্টিকে সরালাম। সামনে সিমি দাঁড়িয়ে আছে, মোটেও সুবিধা লাগছে না। বিশ্বাস করো, আমার কথাটা তো শোনো। চুপ কর তুই। একদিন আসতে দেরি হয়েছে আর অমনি আরেকটা মেয়ের সাথে লুতুপুতু শুরু হয়ে গেছে, তাই না? আর কোনো দিন আমার সাথে যোগাযোগ রাখবি? আমি তো জড়িয়ে ধরিনি, আর ও শুধু ক্ষমা চাইতে এসেছিল। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করো। পাশে তাকিয়ে দেখি বৃষ্টি নেই, সিমির ভয়ে পালিয়ে গেছে। এবার সিমির দিকে তাকালাম, সিমিও হাঁটা ধরেছে, রাগের কারণে জোরে জোরে হাঁটছে। সিমি তাদের পার্সোনাল গাড়িতে করে ভার্সিটি থেকে চলে গেল, আর আমিও ধপাস করে বসে পড়লাম। আমাকে চর খেতে দেখে জুনিয়র থেকে সিনিয়র সবাই হাসছে। যদিও চর খাওয়া আমার নিত্যদিনের কাজ, তবে সবার সামনে এত জোরে চর না দিলেও পারত। এসব হয়েছে বৃষ্টির কারণে। ক্ষমা চাইতে এসেছিস, ক্ষমা চেয়ে চলে যাবি না। উনি আবার জড়িয়ে ধরে ক্ষমা চাইছে। এই শোনো, কি হয়েছে? একবার চর খেলাম তোমার কারণে, আবার কেন এসেছো? না মানে সিমি তো তোমার সাথে ব্রেকআপ করে চলে গেল, এখন আমাকে কি জায়গা দেওয়া যাবে? চুপ করো। বৃষ্টি আমার হাত তার হাতের মুঠোয় নিল। আমি কি দেখতে খুব খারাপ? আমি কিছু বলতে যাব, তখনই ভার্সিটির গেটের দিকে চোখ যায়। সিমি দাঁড়িয়ে আছে সেখানে, এক ধ্যানে আমাদের দিকে তাকিয়ে আছে। সিমি এবার কিছু বলল না, কান্না করতে করতে গাড়িতে করে গেটের বাইরে চলে গেল। আমি আর কি করব, বৃষ্টির হাত থেকে নিজের হাত এক ঝটকায় সরিয়ে নিলাম। তারপর বাসায় চলে এলাম। এখন সিমির রাগ ভাঙাবো কি করে? এমনিতেই খুব অভিমানী, আর রাগ তো আছেই। কিছুই ভালো লাগছে না। গোসল করে খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। দেখতে দেখতে বিকেল 4টা বেজে গেল। সিমির বোন সাদিয়াকে বিকেল 5টা থেকে 6টা 30 পর্যন্ত পড়াই। আধা ঘন্টা বেশি পড়াতে হয়, কারণ সিমি পাশের রুমের জানালায় বসে দেখে আমাকে। পারে না, পাশেই সবসময় বসিয়ে রাখে। বাসা থেকে বেরিয়ে পড়লাম সিমিদের বাসার উদ্দেশ্যে। অনেকক্ষণ কলিং বেল টিপার পর সাদিয়া এসে দরজা খুলল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু বসেন স্যার, আমি বই নিয়ে আসছি। ওকে। আমি স্টাডি রুমে বসে আছি, কিন্তু আজ সিমিকে দেখতে পাচ্ছি না। হয়তো এখনো আমার উপর রেগে আছে। সাদিয়া এলো, তাকে কিছু অঙ্ক করতে দিলাম। সাদিয়া, জি স্যার। বাসাটা আজ এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? আব্বু বাইরে গেছে আর কাজের মেয়েটা ছুটিতে আছে। না মানে, তোমার আপু কোথায়? সেটা তো আপনি জানেন। আমি জানি মানে? আমি জানি আপনি আমার হবু দুলাভাই। আপুর সাথে আপনার প্রেম আছে। কি? জি সব জানি, তবে আজ আপু ভার্সিটি থেকে আসার পর আর রুম থেকে বের হয়নি। ও। কি ও? যান গিয়ে আপুর রাগ ভাঙান। তার রুম কোনটা? পাশেরটা। তুমি এই অঙ্কগুলো করো, আমি তোমার আপুর কাছ থেকে আসছি। সিমি রুমের সামনে এসে, আমার সোনা পাখি বুঝি এখনো রাগ করে আছে? হারামি, কে তো শোনা পাখি? কেন তুমি? চুপচাপ সাদিয়াকে পড়া আর চলে যা। দরজা খুলো, তোমাকে না দেখে যাব না। আমাকে দেখার কি আছে? যা না বৃষ্টির কাছে। দরজা খুলো সব বলছি। সিমি দরজা খুলে দিল। এত রাগ কেন তোমার? কেঁদে তো মুখ ফুলিয়ে দিয়েছো, আর মুখটা শুকিয়ে গেছে, নিশ্চয়ই খাওনি। তাহলে বল, ওই মেয়ে তোকে জড়িয়ে ধরেছিল কেন? আমি সব বললাম। সিমি হু হু করে আবার কেঁদে দিল, তবে আমাকে জড়িয়ে ধরে। সরি, খুব হুম। ক্ষুধা পেয়েছে। তো খাও। হুম, তুমি খাইয়ে দিবে? পাগল হয়েছো নাকি? না, তবে না খাইয়ে দিলে সত্যিই পাগল হয়ে যাব। যাও খাবার নিয়ে এসো। সিমিকে খাইয়ে দিচ্ছি, আর সিমি বাচ্চাদের মতো করে খাচ্ছে গাল ফুলিয়ে। দেখে হাসিও আসছে, আর ভালো তো সবসময় বাসি। সিমিকে খাওয়াচ্ছি, আর তখনই সিমির বাবা সিমি রুমে আসে। তার চোখ ছানা বড়া, অবাক হয়ে তাকিয়ে আছে। ভয়ে আমার শরীরের প্রত্যেকটা পার্ট কেঁপে উঠছে, কিন্তু সিমি স্বাভাবিকভাবেই আছে। বাবা কিছু বলবে? না, একটু দেখতে এলাম কি করছিস। না, খাওয়ার পর তোমার কাছে আসছি। রিফাত, একটু আসো তো। বাবা, তোমার সাথে কিছু কথা আছে। আমি আঙ্কেলের পিছন পিছন গেলাম। আঙ্কেলের রুমে এসে, তা বড় হয়ে কি হতে চাও? চাকরি করতে চাই। তা এতে বড়লোক হতে পারবা?
তার থেকে ভালো এই নাও সুটকেস, এতে 20 লক্ষ টাকা আছে। আর আমার মেয়ের ধারে কাছেও যেন না দেখি। কাল থেকে টিউশনি আসবা না, সিমির থেকেও দূরে থাকবা। সামনের মাসেই সিমির বিয়ে ঠিক হয়ে আছে। আশা করি আর কোনোদিন তোমাকে আমাদের ফ্যামিলির কারোর সাথে দেখবো না। টাকাটা নাও আর চলে যাও। আপনার মেয়ের মূল্য বুঝি 20 লক্ষ টাকা? কি বলতে চাও তুমি? সোজা কথাই তো বললাম আপনাকে যে আপনার মেয়ের মূল্য কি 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা হবে কেন ইডিয়েট? সে আমার কাছে অমূল্য। তাহলে আমাকে 20 লক্ষ টাকা দিচ্ছেন কেন? তোমার আরো টাকা চাই বললেই পারো, শুধু শুধু আমার সময় নষ্ট করো কেন? এই নাও, এতে পুরো 50 লক্ষ আছে। ক্ষমা করবেন আঙ্কেল, আপনি বড় হয়েছেন ঠিকই, তবে আপনার মন বড় হয়নি। আপনি হয়তো ভেবেছেন আপনার টাকা দেখে আমি সিমির সাথে রিলেশনে আছি, তবে এটা নিতান্তই ভুল। আপনার মেয়ে রিলেশনে আনে আর এখন সেই ছাড়তে চায় না। তবে আপনি আমার গুরুজন, আপনার কথার অমান্য করব না। সিমির সাথে আর আপনাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আর হ্যাঁ, আপনার টাকার গরম আমাকে না দেখিয়ে এতিমদের দিয়ে দিয়েন। আল্লাহ হাফেজ। সিমিদের বাসা থেকে বের হয়ে চলে আসলাম। সত্যি বড়লোকদের মন মনুষ্যত্ব বলে কিছু নেই, সবসময় শুধু টাকার গরম দেখায়। ওরা কেন বোঝে না টাকা আজ আছে তো কাল নেই। তবে ভালোবাসা তো কোনোদিন ফুরায় না। আমার ভাবতেও কষ্ট হচ্ছে, আজ থেকে সিমির সাথে কথা বলতে পারবো না। পারবো না সেটা নয়, ইচ্ছা করলেই পারবো। তবে সিমির মতো বড়লোকদের ঘরেই মানায়, আমাদের মতো মধ্যবিত্তদের জন্য নয়। ওরা ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় আসছিলাম, তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। বের করে দেখলাম সিমি কল দিয়েছে। ধরার তো খুব ইচ্ছা করছে, তবে ধরবো না। শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ নেই। 2 বছর আগের ঘটনা ছিল এটা। এখন বর্তমানে আসা যাক। পথে আমার কলেজ লাইফের বন্ধু জনিকে দেখলাম, কারে বসে আছে। বড় কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে এখন সে। এটা সেই জনি যে কিনা আমার কাছে সবসময় পড়া বুঝিয়ে নিত, আমি না দেখালে পাশের মুখ দেখতো না। আর এখন সেই কত বড় মানুষ। আমাদের তো আর তাদের মতো টাকা নেই যে এভাবে ঢুকে যাব। এখন আমি আবারও 4-5টা টিউশনি করাই, তার মধ্যে এখন একজনকে পড়াতে যাচ্ছি। এখন যাকে পড়াবো সে হলো তানজিলা, ইন্টার প্রথম বর্ষে পড়ে। কলিং বেল বাজাতেই কাজের মেয়ে দরজা খুলে দিল। কাজের মেয়ের নাম হলো রিনা। আহেন স্যার, আফামনি এহনে আইসা পড়বে। কোথায় গেছে তানজিলা? উনার নাকি এক বান্ধবী আইব ইহানে, তার লিগা আনতে গেছে। ও আচ্ছা। তানজিলার রুমে বসে আছি, রুমেই পড়ে সে। টেবিলে থাকা কলমটা নিয়ে নাড়াচাড়া করছি। কত বাজে দেখার জন্য ফোনটা হাতে নিলাম। ফোনের ওয়ালপেপারে এখনো রয়েছে সিমির সেই হাসি মাখা মুখটা। সেদিন সিমিদের বাসা থেকে বের হবার পর বাসায় এসে সিমি যেসব দিয়েছে সে সবকিছু প্যাকেট করে বস্তায় ভরি। সিমির দেওয়া সব জিনিস সিমির বাসার সামনে রেখে এসেছিলাম, তবে শুধু সিমির এই পিকচারটাই আমার কাছে রয়ে গেছে। কত চেষ্টা করি তবুও ডিলিট করতে পারি না। সেদিনই আমি যশোরে চলে আসি বন্ধুর বাসায়। মা বাবাও জানে না আমি এখানে আছি। তাদের বলেছি কাজের জন্য বাইরে আছি। তানজিলা রুমে এসে সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম। স্যার, বলো। একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলো, সেটা পরে দেখা যাবে। আজকে না ভীষণ ক্লান্ত লাগছে, পড়তে পারবো না। ফ্রেশ হয়ে আসো আর পড়তে বসো। প্লিজ স্যার, শুধু আজকেই। ঠিক আছে, তবে কাল বেশি পড়াবো। ওকে স্যার, থ্যাঙ্কস। আম্মু আপনাকে ডেকেছে। ও, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আজকে তানজিলা পড়তে চাইছে না, তুমি কিছু মনে করো না। না ঠিক আছে, আজ আসি তাহলে। একটু বসো বাবা, আমি তোমার জন্য পায়েস নিয়ে আসি। আমি বসে পায়েস খাচ্ছিলাম আর আন্টির সাথে কথা বলছিলাম। তখন আন্টি আমাকে তানজিলার জন্মদিনে ইনভাইট করলো। জন্মদিনের কেক কাটছিল তানজিলা। তানজিলার পাশেই ছিল সাদিয়া। তার মানে সাদিয়াই হচ্ছে তানজিলার সেই বান্ধবী যাকে আনতে গেছিল তানজিলা। এখন আমি কি করি? সাদিয়া তো আমাকে দেখে ফেললো। সাদিয়া দেখেছে তো কি হয়েছে? সাদিয়া তার মতো থাকবে, আমি আমার মতো। কিন্তু সাদিয়া যদি আমার কথা সিমিকে বলে দেয় তখন কি হবে? বলেই বা কি করবে? সিমির তো এখন বিয়ে হয়ে গেছে, এতদিনে হয়তো বাচ্চা হয়ে গেছে। এমনিতেই সিমির কথা বারবার মনে পড়ে, তার উপর এখন সাদিয়াকে দেখে সিমির কথা আবার মনে পড়ে গেল। তানজিলাদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। সাদিয়াও পিছু নিয়েছে, তবে তার আসার আগেই আমি অটোতে চড়ে বসলাম। পিছন থেকে সাদিয়া ডাকছে, ডাকুক, আমার কিছু করার নেই। আন্টিকে মেসেজ বলে দিলাম আমি অসুস্থ, কয়েকদিন তানজিলাকে পড়াবো না। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, ঘুম আসছে না। বারবার সিমির কথা মনে পড়ছে, কি যে করি। জোর করে ঘুমালাম। কয়দিন তার জন্য রাত জাগবো? রাত হয়তো দুজনেই জাগছি, তবে পার্থক্য হলো সে তার স্বামীর বুকে আর আমি কেঁদে। 2 দিন পর তানজিলাকে পড়াতে গেলাম। কয়দিন পড়াবো না তাকে, তানজিলাকে পড়াচ্ছি। তখন কে যেন রুমে ঢুকলো, হয়তো কাজের মেয়ে খাবার নিয়ে এসেছে। পড়ার সময় আশেপাশে তাকানোর অভ্যেস নেই আমার, এতে মনোযোগ নষ্ট হতে পারে। হঠাৎ তানজিলা উঠে দাঁড়ালো। কি হলো, দাঁড়ালে কেন? স্যার, আমি একটু আসছি। তাড়াতাড়ি এসো।
রুমের দরজা ঠাস করে লাগালো। দরজার দিকে তাকাতেই দেখি সিমি অগ্নিমূর্তি হয়ে আছে। আজ মনে হয় আমি শেষ। সিমিকে আমি ভালো করে চিনি। রেখে থাকলে যাকে মারবে সে ব্যক্তির অবস্থা মারাত্মক খারাপ হবে। সিমির দিকে ভালো করে তাকালাম। সিমি আর আগের মতো নেই। সুন্দর ফিগারটা কঙ্কালে রূপ নিতে কিছুটা বাকি। মুখ পুরোটাই কালো হয়ে গেছে, চোখের নিচে কালিতে ভরা। মনে হচ্ছে কেউ কাজল লাগিয়ে রেখেছে। সিমি দৌড়ে এসে একদম ঝাপটে ধরলো, যেন কোনো চোরকে ধরেছে। আমারও প্রাণটা জুড়িয়ে গেল। কিছুক্ষণের জন্য আমিও সিমিকে জড়িয়ে ধরলাম। সিমি কাঁদছে, অজর ধারায় কাঁদছে। হারামি ছেলে, এতদিন কোথায় ছিলি তুই? কি হলো, কথা বল। ব্যথা লাগছে, ছাড়ো। না, ছাড়বো না, আগে বল। ছাড়ুন, না হলে আপনার স্বামী রাগ করবে। স্বামী মানে? কেন, তোমার বিয়ে হয়নি? তুমি না থাকলে কাকে বিয়ে করব? তোমার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে। তুমি ছাড়া কাউকে কল্পনাও করতে পারিনি। আমাকে ছেড়ে এসেছো কেন? তোমার বাবা আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেছে, তাই। আমি বড় না বাবা বড়? বল। তুমি। তাহলে এতদিন আমার থেকে দূরে থাকলি কেন? তোমার বাবাকে বলেছিলাম, তাই। হুম। এখন ছাড়ো, কেউ দেখলে বিপদ হবে। তাহলে পার্কে আসো। তানজিলাকে পড়াচ্ছি। পরে পড়াবা? কিন্তু। যা বলেছি তাই হবে। চলো। আন্টিকে বললাম আজ পড়াতে পারবো না, কাজ আছে। পার্কে বসে আছি দুজন, ঠিক আগের মতো। তবে সিমি এবার একটু বেশি জোরে চেপে ধরে আছে। তোমার শরীরের এই অবস্থা কেন হলো? তোমার জন্য হয়েছে। আমার জন্য মানে? তুমি চলে যাবার পর বাবা বিয়ের জন্য জোর করত। তোমার সাথে কথা বলতে না পেয়ে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তার মানে কেউ আমার জন্য পাগলও হয়? তোমার দেখা না পেলে কিছুদিনের মধ্যেই মারা যেতাম, আর তুমি ফাজলামো করছো। সরি। এতদিনে আমার কথা মনে পড়েনি তোমার? প্রত্যেক দিন মনে পড়ে। কচু পড়ে। আমি আর পারছি না, এবার আমাকে বিয়ে করো। সেটা সম্ভব না। কেন? আঙ্কেল ঠিক কথাই বলেছে, তোমাদের ক্যাটাগরি আলাদা আর আমার আলাদা। আমার ঘরে তোমায় মানায় না। তুমি এখনো বাবার কথা ধরে আছো? আমি তোমার সাথে এখানে এসেছি তোমায় বোঝাতে, ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। আল্লাহ হাফেজ। তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, আমাকে বিয়ে না করলে আমার লাশ দেখবে। আমি কিছু বললাম না। 1 সপ্তাহ পর দরজা খুলে দেখে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, ভিতরে আসুন। না বাবা, আমার বসার সময় নেই। তুমি দয়া করে আমার সাথে আমার বাসায় চলো। কেন? সিমি গত পরশু আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কি? হ্যাঁ বাবা, যখন থেকে ওর জ্ঞান ফিরেছে তখন থেকে শুধু তোমার নাম নিচ্ছে। তোমাকে না পেলে আমার মা মরা মেয়েটা আবার আত্মহত্যা করবে। তো আমি কি করব? আজ আমি এখানে আছি শুধু আপনার জন্য। কতদিন হলো বাড়ি যাই না। আমাকে মাফ করে দাও প্লিজ, আর চলো আমার সাথে। আমি ওখানে গিয়েই তোমাদের বিয়ে দিব। সরি, পারবো না আপনার বড়লোক মেয়েকে বিয়ে করতে। একদিন আপনি কি কথা আমাকে বলেছিলেন, মনে আছে সেটা? বাবা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়ছি। কি 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 করছেন? ছাড়ুন। তাহলে আমার সাথে চলো। ঠিক আছে, যাব। ঢাকায় চলে এলাম। আঙ্কেল আমাকে সিমির রুমে যেতে বলল। আমি ভিতরে গেলাম। সিমি শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। মাথায় হাত দিয়ে আছে, তাই বুঝতে পারছি না। ভাবছি তাকে ঘুম থেকে উঠাবো নাকি উঠাবো না। সিমির পাশে বসলাম। সিমি। তুমি এসেছো? হুম। কেন এলে? ভালোবাসি, তাই। আমি যদি মারা যেতাম তাহলে কি হতো? ধুর পাগলি, এসব কথা আর কোনোদিন মুখেও আনবে না। তাহলে বলো, আমায় কোনোদিন ছেড়ে যাবে না? যাব না। তবে তুমি যাবে না তো? পাগল, আমি শুধু তোমার। হুম। আজকেই বিয়ে করব তোমায়। কেন? বলা তো যায় না, কখন আবার পালিয়ে যাও। ও, কাজী এসে বিয়ে পড়িয়ে গেল। সিমি অনেক জেদ ধরলো সে এক্ষুনি বিয়ে করবে। আঙ্কেলও বাধা দেয়নি। যাই হোক, কোনো মতে বিয়েটা হলো। বাসর ঘরে ঢুকতেই সিমি আমায় সালাম করলো। কি করছো? তোমার জায়গা আমার বুকে, পায়ে নয়। হুম। সিমি বিছানায় বসে আছে আর আমি তার পাশে। এতদিন রিলেশনে ছিলাম, কোনোদিন কাছে যেতে ভয় পাইনি। তবে আজ মনে হচ্ছে শরীরটা বরফ হয়ে যাচ্ছে। অনেক সাহস সঞ্চয় করে তার ঘোমটা তুললাম। বিলাল মারতে না পারলে আমায় ইঁদুর বানিয়ে চিবিয়ে খাবে পরে। ঘোমটা তুলতেই এতক্ষণ লাগে? সরি, রাগ করিও না আজ। রাখ তোর সরি, কাছে আয়। না, তুমি মারবে। মারবো না, এসো। না। আমার কাছে যদি না আসো তাহলে কিন্তু সত্যি সত্যিই মারবো। সিমির কাছে গেলাম। কাছে আসো। আমি গেলাম তার কাছে। আমি কি খুব খারাপ? না, কেন? তাহলে আমাকে ভালো না বেশি কি করছো? আহারে, এসো বউ, কাছে এসো, আদর করি। বদমাইশ, এভাবে কেন বলছো? ঠিক আছে, আর বলবো না, করে দেখাবো। সিমির কোমরে হাত দিতে কেঁপে উঠলো। সিমিকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম।
লাইট অফ করো প্লিজ, লজ্জা করছে অনেক। কেন? আগে তো পাবলিক প্লেসেও কিস করেছো। ওটা এটা এক নাকি? রাখছো কেন? লাইট অফ করছি তো। লাইট অফ করলাম। সিমি আমার মাথার চুল খামচে ধরলো, তার ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলো। তারপর যা হবার হলো, এত বলতে পারবো না। এই ওঠো, আর কত ঘুমাবে? আর একটু পর উঠবো, এখন তুমি যাও। চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো, না হলে কি করব তা ভালো করে জানো। আচ্ছা, উঠছি। ফ্রেশ হয়ে বের হলাম। সিমি এখনো দাঁড়িয়ে আছে। চলো নাস্তা করবে। চলো। নাস্তা করে রুমে বসে আছি সিমির অপেক্ষায়। অনেকদিন থেকে বাবা মার সাথে দেখা করা হয়নি। সিমিকে আজ বলে দেখি যাবে কিনা। না গেলে আমি একাই যাব। সিমি রুমে এসে আমার কোলে বসে গেল। আমার জানটার মুখ এত শুকনা কেন? কি হয়েছে? না মানে অনেকদিন থেকে বাসায় যাওয়া হয়নি, তাই ভাবছিলাম আজকে একটু দেখা করতে যাব। তো এত চিন্তার কি আছে? বিকেলে যাব, ওকে? লাভ ইউ। এতক্ষণে মুখে মধু ফুটলো, তাই না? যা ভাবো তাই। আচ্ছা, একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করার মতো হলে করব, না হলে কেন রাগ করব? আসলে আমি একটা মেয়ে নিতে চাই। কাকে? হাদারাম কিছুই বলছে না, আমি আমার মেয়ে চাই। ও, তাহলে তো এটার ব্যবস্থা করতে হবে। এই না, একদম না, এখন দুষ্টুমি করিও না। বিকেলবেলা আমার নিজ বাসায় এলাম। নিজের না, বাড়িওয়ালার। আমরা তো ভাড়াটিয়া। যাই হোক, কলিং বেল চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল। আম্মু সে কি কান্না আমাকে দেখে। ভিতরে বসে আছি আমি, সিমি আর আম্মু। আব্বু কোথায়? বাজারে গেছে তোর আব্বু। ও কখন আসবে? সন্ধ্যা প্রায় হয়ে এলো, এখনই এসে পড়বে। আম্মু বলতে বলতেই কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুললাম। আব্বু প্রায় পাগলের মতো হয়ে গেল। এতদিন পর আদরের সন্তানকে কাছে পেলে যা হয়। আম্মুর সাথে সিমির ভাব ভালোই জমেছে। আব্বু আমাকে এটা সেটা জিজ্ঞেস করেছে। সবাই একসাথে খেতে বসেছি। খাবার সময় আম্মু বলল, বাবা আজকের রাতটা কি এখানে থাকতে পারবি? আজকে কেন? এখন থেকে এখানেই থাকবো। তাহলে তো ভালোই হবে, এতদিন পর এলি। রুমে এসে দেখলাম সিমি বিছানা ঝাড়ছে। সিমি, বলো। তুমি কি রাগ করেছো? কেন রাগ করব? না মানে তোমাকে না জিজ্ঞেস করেই এখানে থাকার সিদ্ধান্ত নিলাম, তাই। ফুল উল্টো আমি খুব খুশি হয়েছি, এতদিনে মায়ের ভালোবাসা পেলাম। আর তোমার বাবাও অনেক ভালো। আর আমি? তুমি তো অনেক ভালো। তুমিও না অনেক ভালো। পাম দিয়ে লাভ নেই, আজ কিচ্ছু হবে না। কেন গো বউ? অসুস্থ গো বর। কপি করছো? না, এখন ঘুমাও। আচ্ছা। বেশ কয়েকদিন পর। ফাইল ঠিক আছে তো? সিমিদের অফিসে চাকরি করি। সিমি বস আর আমি তার পিএ। সিমি জেদ ধরেছিল যাতে আমি বসের জায়গায় বসি, কিন্তু আমি বসিনি, সিমিকে বসিয়েছি। এই শোনো, বলো। অফিসে সবাই নাকি পিকনিকে যেতে চায়। হুম। তাদের বলো পরশু কক্সবাজার যাব। ওকে। সিমির কেবিন থেকে বের হলাম, তখনই একজন অচেনা মানুষ সিমির কেবিনে ঢুকে। যাই হোক, আমি সবাইকে বলে দিলাম ট্রিপের কথা। সিমির কেবিনে ঢুকেই দেখে অচেনা ব্যক্তিটি আর সিমি একে অপরকে জড়িয়ে ধরে আছে। আমি হালকা কাশি দিয়ে কেবিনে ঢুকলাম। সিমি নিজের চেয়ারে বসলো আর ছেলেটা তার সামনাসামনি। সবাইকে বলে দিয়েছো? জি ম্যাম। আরে এটা আমার কাজিনের ফ্রেন্ড উজ্জ্বল, এর সামনে ম্যাম ডাকতে হবে না। কাজিন হলে জড়িয়ে ধরতো, আলাদা কথা, কিন্তু কাজিনের ফ্রেন্ডকে কে জড়িয়ে ধরে? হাই। আসসালামু আলাইকুম। উজ্জ্বলের মুখ কালো হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কথা বলো, আমি বাইরে আছি। তুমিও থাকো। না থাক, তোমরাই কথা বলো। কেবিন থেকে বের হয়ে আসলাম। আমি বুঝি না বিবাহিত মেয়ে পরপুরুষকে কেন জড়িয়ে ধরবে। আজ জড়িয়ে ধরেছে, কাল আরো কিছু হতে পারে। রাগ উঠছে সিমির উপর। কেন জড়িয়ে ধরবে ওকে? ক্যান্টিনে বসে আছি, তখন একজন মেয়ে আমাকে বলল, এই যে মিস্টার, এখানে বসে আছেন যে? কেন বসে থাকলে কি সমস্যা? কফি বানাবে কে? ক্যান্টিনে কাজের লোক রাখা আছে, তারা বানাবে। তাহলে বসে আছেন কেন? যান কফি নিয়ে আসুন। আমাকে দেখে কি কাজের লোক মনে হয়? আপনি জানেন আমি কে? কে? বসের পিএ। সরি স্যার, বুঝতে পারিনি। আমি তো ভালো পোশাক পরেই আছি, কোন দিক থেকে কাজের লোক মনে হচ্ছে? না মানে কিচেনে একজন আছে, তাকে বললাম কফি দিতে, কিন্তু উনি বললেন যে এখানে যে আছে তাকে বলতে। যে বসেছিল সে চলে গেল একটু আগে। সরি স্যার। ইটস ওকে। মেয়েটা প্রায় কান্না করে দিবে এমন অবস্থা। কি হলো, কান্না কান্না ভাব কেন? আসলে স্যার, কেউ আমার ভুল ধরলে কান্না চলে আসে। আমি কিছু মনে করিনি, কফি খেয়ে যান। এখানে বসতে পারি কি? কি কফি খাবেন? ব্ল্যাক কফি। আমি ছেলেটাকে বলে কফি আনালাম। স্যার আসলে আমি গত 2 দিন হলেও জয়েন করেছি, তাই কাউকে সেরকম চিনি না, সরি। ইটস ওকে। কয়বার সরি বলবেন?
সরি, আর বলবো না। আবার মেয়েটার মাথার তার কাটা নাকি? হাসছে কেন? কি হলো, হাসছেন কেন? এমনি। আমি নিশ্চিত মেয়েটার তার কাটা। কি হলো, কথা বলছেন না কেন? কি বলবো? আপনার নাম কি? সবাই রিফাত বলে ডাকে আপনার? সবাই ইতি বলে ডাকে। কপি করছেন? আচ্ছা, আপনার ফেসবুক আইডিটা দেন তো। আমি দিলাম, তবে অনেকটা অবাকও হলাম বটে, কারণ সুন্দরী মেয়েরা যথেষ্ট ভাব নিয়ে চলাফেরা করে, কারোর সাথে ঠিকমতো কথা বলে না, মিশে না কারোর সাথে। কিন্তু এই মেয়ে নিজেই আগে আগে কথা বলছে। ইতি দেখতেও সুন্দর। কফি খেয়ে আমি উঠবো তখন। কোথায় যাচ্ছেন? কফি খাওয়া তো হয়ে গেল, কেবিনে যাচ্ছি। ও হ্যাঁ, চলুন, আমিও যাব। আমি আর ইতি অফিসে এলাম। ইতি তার ডেস্কে বসলো, আমি কেবিনে গেলাম। উজ্জ্বল এখনো আছে। কিছুক্ষণ পরেই উজ্জ্বল গেল। মেয়েটা কে ছিল তোর সাথে? কোন মেয়ে? রেগে গেলে কেন? আগে বল, কে ও? স্টাফ। ওর সাথে এত হাসি কেন? কেন, আমি কি হাসতে পারবো না? পারবে, তবে বাইরের মেয়ের সাথে না। তাহলে তো আমিও তোমার উপর রাগ করতে পারি। কেন, কি এমন করেছি? উজ্জ্বলকে জড়িয়ে ধরলে কেন? ফ্রেন্ড হয়ও, ধরলে ক্ষতি কি? তাহলে মেয়েটার সাথে এসে কথা বললে ক্ষতি কি? তুমি শুধু আমার। তুমি কি তাহলে সবার নাকি? ও আমার জাস্ট ফ্রেন্ড। ওর সাথে বিছানাতেও জাস্ট ফ্রেন্ড থাকবা, তাই না? রিফাত, সত্যি কথাই গায়ে লাগে। এর আগে কয়বার কয়টা জাস্ট ফ্রেন্ডের সাথে শুয়েছো জানতে পারি কি? ছোট লোক কোথাকার? তুই ছোট লোক, তোর চিন্তাধারাও ছোট। ছোট লোক হলেও মান সম্মান আছে বা রাখি, তোর মতো না। নিজে পরপুরুষকে জড়িয়ে ধরতে পারিস, আর আমি হেসে কথা বললেই দোষ, তাই না? তোকে বিয়ে করাই ভুল হয়েছে। তুমি আমাকে এভাবে বলতে পারলে? চুপ কর তুই, ন্যাকা কান্না করা হচ্ছে। আমার টাকা নেই, আমাকে বিয়ে করলি কেন? উজ্জ্বলকে করতি। তুমি ভুল। কথা বলিস না, গেলাম আমি। তুই তোর জাস্ট ফ্রেন্ডের সাথে ঘষাঘষি কর, পরপুরুষকে কিভাবে জড়িয়ে ধরিস, ছি। অফিস থেকে বাসায় চলে এলাম। কিছুক্ষণ পর সিমিও এলো। সিমি কথা বলার অনেক চেষ্টা করেছে, তবে আমি কথা বলিনি। সিমি ওয়াশরুমে আছে। তখন কে যেন সিমির ফোনে কল দিল। হয়তো অফিসের হতে পারে, তাই ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে উজ্জ্বল নামটা ভেসে আছে। কে ফোন দিয়েছে গো? অফিসের নাকি? হ্যাঁ, খুব জরুরি ফোন এসেছে তোমার জন্য। নাও ধরো। সিমি ফোন হাতে নিল। তুমি কি এখনো আমাকে ভুল বুঝছো? না বোঝার কি আছে? তাহলে ওই ছেলেটা এতদিন কোথায় ছিল? আজকে সকালে জড়িয়ে ধরলো, রাতে ফোন দিচ্ছে। বেশি গভীরে যেতে কতক্ষণ? সিমি ঠাস করে ফোনটা ভেঙে দিল। শান্তি হলো তোর? ফোন ভেঙে কি হবে, যদি হৃদয়ে জায়গা করে নাই। জোর করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এত জোরেই মাথা চেপে রয়েছে, ছুটতেও পারছি না। অনেকক্ষণ পর ছেড়ে দিল। মেরে ফেলার বুদ্ধি, তাই না? হুম, একদম না। তোমাকে বুঝিয়ে দিলাম আমার হৃদয়ে কার জায়গা। কার? এতক্ষণ ধরে আদর দিলাম, তারপরেও জিজ্ঞেস করো কার? তারপরেও বলে দিই, আমি শুধু তোমার। হুম? কি না কিছু না, অনেক রাত হলো, ঘুমাও। ঘুমাবো না। কেন? তুমি আমাকে কষ্ট দিয়েছো তাই। তা মহারানী, কি করলে আপনি ঘুমাবেন আর আপনার কষ্ট দূর হবে? বুকে নাও আগে। বুকের উপর মাথা রাখলো, হাত পা সব দিয়ে জড়িয়ে ধরলো। এবার বলো। কিছু না, একটু ঘুম পাড়িয়ে দাও। কিভাবে ঘুম পাড়াবো? তোমার ঘুম না আসলে আমি যেভাবে ঘুম পাড়িয়ে দেই সেভাবে দাও। আমি কি তোমার মতো করে পারবো? ঘুম দিবা না বললেই হলো, এত কথা আর কি আছে? আহা সোনা, রাগ করছো কেন? আসো, বুকে আসো। সকালবেলা। এই ওঠো। আরেকটু পর। ট্যুরের জন্য আয়োজন করবে কে? ম্যানেজার আছে না? না, তুমি করবে। আমি কেন? তোমার কাজ বেশি ভালো, তাই। ও, তার মানে কাজের জন্য আমাকে বিয়ে করেছো? কাজ তো তুমি একাই করো। আমি যে তোমার জন্য এত কষ্ট করে রান্না করি, তোমার কাপড় পরিষ্কার করি, আরো কত কি। তাই তো, আমি তো এসব জানতাম না। ফাজলামি। যাও ফ্রেশ হয়ে এসো, খাবার রেডি আছে। আচ্ছা, যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে খেয়ে দিয়ে ট্যুরের আয়োজন করার জন্য যা যা করা দরকার তা করলাম। বিকেলে বাসায় এসে দেখি উজ্জ্বল সোফায় বসে আছে আর সিমির সাথে দাঁত বের করে হেসে হেসে কথা বলছে। সারাদিন মনটা ফুরফুরা ছিল, কিন্তু এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। কি হলো ভাই, দাঁড়িয়ে আছেন কেন? আসেন, বসেন। বাইরে থেকে এলাম তো, তাই ক্লান্ত লাগছে। তোমরা গল্প করো, আমি রেস্ট নেই। উজ্জ্বল কিছু না বুঝলেও সিমি ব্যাপারটা ঠিকই বুঝেছে। ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ পুকিং করে আওয়াজ হলো, মেসেজ এসেছে। আজকাল ফেসবুক মেসেঞ্জারটাও অশ্লীল হয়ে গেছে। যাই হোক, মেসেজটা ওপেন করলাম। ইতি মেসেজ দিয়েছে। হাই। হাই। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। কালকে ট্যুর, তাই না? হুম। বিজি আছেন বুঝি? না, কেন? অনেক দেরিতে রিপ্লাই দিচ্ছেন যে।
ক্লান্ত আছি। রেস্ট নিন তাহলে, কাল দেখা হবে। হুম। অনেকক্ষণ পর সিমি এলো। ওর সাথে একটু কথা বললে কি হতো? দেখো, এখন তোমার সাথে আমার ঝগড়া করার ইচ্ছে নেই। তার মানে আমি ঝগড়াটে? মেয়েদের সাথে তো সব সময় হেসে কথা বলো, আমার বন্ধুকে দেখলেই মুখ ভার। উজ্জ্বল বাসায় কেন এলো? কেন আসবে না? না, ও আসতে পারবে না। কেন পারবে না? ওকে আমার পছন্দ না। সেটা তোমার ব্যাপার। তুই থাক তোর বন্ধুকে নিয়ে, আর ওকে নিয়ে যা ট্যুরে, পারলে একসাথেও থাকিস। কি বলতে চাও? বোঝো না তুমি? চিপ মাইন্ড। চিফ না, কারণ যে অফিসে জড়িয়ে ধরতে পারে সে হোটেলে কি করতে পারে? কেন বুঝছো না তুমি? কারণ ভয় হয় তোমাকে হারানোর। তাকাও আমার দিকে। বলো। উজ্জ্বল এসেছিল কথা বলতে, ট্যুরে যেতে চায়, অন্য কিছু না। হুম। আমি শুধুই তোমার। তাহলে ও তোমাকে জড়িয়ে ধরলো কেন সেদিন? উফ, কতবার বলবো, অনেক দিন পর দেখা, তাই হয়তো। তবে এটা শহরে কমন। ফোনে কল এলো, তাকে দেখি ইতিক কল দিয়েছে। রিসিভ করতে যাব তখনই। কে ফোন করেছে? যে খুশি করুক, তাতে তোমার কি? সিমি আর কিছু বলতে না দিয়ে বেলকনিতে গিয়ে ইতির সাথে টুকটাক কথা বললাম। রুমে আসতেই, দেখি তোমার ফোন দাও। কেন? দিতে বলেছে, দাও। চো মেরে ফোনটা নিয়ে নিল। ও, তাহলে তলে তলে এত দূরে গিয়েছো? মানে? ওই মেয়ে তোমায় এত রাতে কল দিল কেন? কেন দিতেই পারে। কেন দিবে? যে শহরে জড়িয়ে ধরা কমন ব্যাপার, সে শহরে মোবাইলে কল দেওয়া কি সাধারণ ব্যাপার না? বারবার এক কথা বলো কেন? তুমি কেন রেগে যাও কোনো মেয়ের সাথে কথা বললে? উফ, তুমি একটা পেইন, ডিসগাস্টিং। হ্যাঁ, আমি তো ডিসকাস্টিং, উজ্জ্বল তো মধু। বারবার ঘুরে ফিরে এক কথা বলো কেন? চুপ করবে তুমি? আমি ঘুমাবো, বিরক্ত লাগছে। আমাকে তো বিরক্ত লাগবেই, হিতে আছে না তোমার মধু। আমি আর কথা বলছি না, আমি কথা বললেই ঝগড়া বাড়বে, তাই চুপ করে থাকাটাই শ্রেয়। সিমি অনেকক্ষণ প্যান প্যান করে শুয়ে পড়লো। অনেকক্ষণ পরও আমার ঘুম আসছে না।